আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে আ ধরা হচ্ছিল সবচেয়ে বেশি সুবিধাভোগী দল হবে বিএনপি। কিন্তু অভ্যুত্থানের ৬ মাস যেতে না যেতেই বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে যাচ্ছে বিএনপি। এখন সামনে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিএনপির বিভিন্ন নেতাদের যে খাপছাড়া কথা, সেই কথা বা বক্তব্য বিভিন্নভাবে এই দলকে বিভিন্ন দিকে বিভিন্নভাবে পিছিয়ে দিতে পারে। এবং এই যে নেতাদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে ফিরে আসা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করছি। ১ম যে চ্যালেঞ্জটি অপেক্ষা করছে সেই বিষয়টি হচ্ছে আ স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে যেসব সুবিধাভোগী মানুষ ছিল, সেইসব সুবিধাভোগী মানুষগুলো এখন বিএনপিতে ভিড় জমাচ্ছে এবং বিভিন্নভাবে তারা নিজেদের বিএনপি হিসাবে দেখানোর চেষ্টা করছে এবং বিএনপির বিভিন্ন তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন নেতারা আ তাদের দল ভারী করার জন্য তারা বিভিন্নভাবে আ আওয়ামী যে ফ্যাসিবাদী শক্তি যেসব সুবিধাভোগী, সেসব সুবিধাভোগীদের দলে আশ্রয় দিচ্ছে। যার ফলে বিএনপি একটা সংকটের মুখে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বিএনপি বিভিন্নভাবে বিতর্কিত হচ্ছে। আমরা দেখেছি সম্প্রতি একটা প্রোগ্রামে বক্তব্য শেষে একজন জয় বাংলা স্লোগান দিয়েছিল। এভাবে সুবিধাভোগীদের যে আনাগোনা সেই বিষয়টি থেকে সরে আসা বিএনপির জন্য ১ নম্বর চ্যালেঞ্জ বলে আমি মনে করি। ২ নম্বর যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে চাঁদাবাজি এবং দখলদারিত্বের কিছু অভিযোগ কিছু নেতাকর্মীদের নামে এসেছে এবং বিএনপি বৃহৎ একটা দল। বাংলাদেশে যাদের কোটি নেতাকর্মী রয়েছে, সেই কোটি নেতাকর্মীকে আ শৃঙ্খলের মধ্যে আনার মতো যে গঠনতন্ত্র বা ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র বা গঠনতন্ত্র বিএনপির মধ্যে নেই বলে আমি মনে করি। এইজন্য যেসব নেতাকর্মীরা বিভিন্নভাবে চাঁদাবাজি করছে, সে চাঁদাবাজি যদিও বিএনপির জন্য সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে, যারা চাঁদাবাজি করছে, অভিযোগ আসছে, তাদের বহিষ্কার করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা একটা পজিটিভ দিক। কিন্তু এইসব চাঁদাবাজির বিষয়টা আ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং অনেকেই এই দলকে টেম্পো স্ট্যান্ডের দল হিসাবেও ঘোষণা করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে বলার চেষ্টা করছে বিএনপি একটা চাঁদাবাজি দল। কিন্তু বিএনপি বৃহৎ একটা দল। এই যে চাঁদাবাজির বিষয়টা, সেটা যে সুবিধাভোগী মানুষগুলো করছে তা নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। যেহেতু এই নেতাকর্মীদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, এইজন্য এদেরকে ফিরিয়ে আনা এক ধরনের কঠিন কাজ বলে আমার মনে হচ্ছে। ৩ নম্বর যে চ্যালেঞ্জের বিষয়টা, সেটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি যতদিন এক ছিল, ততদিন আওয়ামী লীগ কোনো পাত্তা পায়নি এবং আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করেছে জামাত এবং বিএনপিকে আলাদা করার জন্য। যদি জামাত এবং বিএনপিকে আলাদা করতে পারত তাহলে শেখ হাসিনার বিগত সময়ে ভোট কারচুপি করার দরকার হতো না। কারণ বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে যে ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংক যদি না থাকে, যদি বিএনপি এবং জামাত আলাদা হয়ে যেত, আওয়ামী লীগের যে ৩০% ভোট ছিল, সেই ৩০% ভোট দিয়ে আওয়ামী লীগ জেতার বা কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এইজন্য বিএনপি এবং জামাতের যে দূরত্ব তৈরি হচ্ছে এবং পরস্পরকে যে বক্তব্য ছুড়ে দিচ্ছে, একজন আরেকজনকে রাজাকার হিসেবে গালি দিচ্ছে, একজন আরেকজনকে চাঁদাবাজ হিসেবে ট্যাগিং করছে। এর দ্বারা স্বৈরাচারী শেখ হাসিনার পান্ডারা বিভিন্ন বয়ান পেয়ে যাচ্ছে। বিভিন্নভাবে তারা এই বিএনপি এবং জামাত উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ এই কোন্দলকে কেন্দ্র করে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই একই রকম। এই যে আওয়ামী পুনর্বাসনের একটা সম্ভাবনা এর মাধ্যমে চলে আসতে পারে। এইজন্য বিএনপি এবং জামাতের যে দূরত্ব, সেই দূরত্বটা ঘোচানো এই দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে হচ্ছে। ৪ নম্বর যে চ্যালেঞ্জটি আছে আমার মনে হচ্ছে যে এই যে নতুন যে দল গঠিত হচ্ছে, বিএনপি এই দলের সাথে কিভাবে ডিল করবে? তরুণদের যে রাজনৈতিক দল, সেই দলের পেছনে বড় শক্তি রয়েছে এবং এই দলটা বিভিন্ন জায়গায় তৃণমূলে যখন কাজ করতে যাবে, তখন এই দলকে কিভাবে ডিল করবে? পাশাপাশি কাজ করতে দেবে বিএনপি নাকি বিভিন্ন হামলা মামলা শুরু হবে? এই যে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ বলে আমি মনে হচ্ছে। ৫ নম্বর যে চ্যালেঞ্জটি আমার মনে হচ্ছে বিএনপি কূটনৈতিক যে সম্পর্ক ছিল ভারতের সাথে, ভারতের বিরুদ্ধে যে কূটনৈতিক সম্পর্ক ছিল, সেই বিষয়টি থেকে সরে এসে ভারত এখন আওয়ামী লীগকে হারিয়ে বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে এবং বিএনপিকে বিভিন্নভাবে আনার চেষ্টা করছে। এখন ভারত যাদের পিছনে দাঁড়ায় তাদের জনপ্রিয়তা থাকে না। বাংলাদেশের অধিকাংশ জনগণই ভারত বিদ্বেষী এবং ভারতের সাথে যাদের সম্পর্ক ভালো তাদেরকে
বাংলাদেশের জনগণ পছন্দ করে না। যদি ভারতের সাথে বিএনপি সম্পর্ক বা সখ্যতা করতে যায়, বাংলাদেশের জনগণের সাথে বিএনপির একটা দূরত্ব সৃষ্টি হবে। এই দূরত্ব ঘোচানো বা ভারতের সাথে যে সম্পর্কর জায়গাটা, সে জায়গাটা ঠিক করা বিএনপির জন্য অন্যরকম একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করছি। এবং সামনের নির্বাচনের যে সময়সীমা, এই সময়সীমা নিয়ে কালকেও দেখেছি বিএনপি সমাবেশ করেছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করেছিল এবং বিভিন্ন বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা নির্বাচন দ্রুত চাচ্ছে। এই বিষয়টাকে বিভিন্ন রাজনৈতিক দল বয়ান হিসাবে নিয়ে তারা বলার চেষ্টা করছে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এখন এই যে বিএনপির অবস্থান, এই বিএনপির অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করছি। এবং আমি মনে করি বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা ছিল তা দিন দিন হ্রাস পাচ্ছে। ৭ নম্বর যে চ্যালেঞ্জটি, সেই চ্যালেঞ্জটি হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সব দল ঐক্যবদ্ধ যখন হবে, যখন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাঁড়াবে, ঠিক তখন তাদেরকে একটা স্বৈরাচারের দালাল হিসাবে যে ট্যাগিং করা, সেই ট্যাগিং করার চেষ্টা করবে বলে আমি মনে করছি। এবং আমরা দেখেছি রাষ্ট্রপতি চুপ্পুর ব্যাপারে বিএনপির অবস্থান নিয়ে এবং জাতীয় পার্টির বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে বিভিন্ন দল বা বিভিন্ন মানুষ বিএনপিকে একটা ট্যাগিং করার চেষ্টা করেছে। এবং যে ক্ষেত্রে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, বিএনপির একটা জুজুর ভয় আছে যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে জামাত এবং ছাত্রদের যে নতুন দল গঠিত হচ্ছে, তাদের যে ঐক্যবদ্ধ যে দল হবে, তাদেরকে আওয়ামী লীগ ভোট দিয়ে বিএনপিকে হারিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বিএনপির ভয় আওয়ামী লীগ নির্বাচন না করে, সেক্ষেত্রে বিএনপি বিএনপি হেরে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, সেক্ষেত্রে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা গ্রহণ করবে। এই জন্য আওয়ামী লীগের বিষয়ে যে অবস্থান, বিএনপির অবস্থান বা জুজুর ভয়, সেই ভয়টা কাটিয়ে ওঠাও একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করছি। এবং আওয়ামী লীগ যদি সামনের নির্বাচনে না আসে, সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না। এবং সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায়ও আসে, তাহলে বিএনপির জন্য একটা নেগেটিভ দিক যাবে। এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগ সর্বোচ্চ হলে ১০-২০টা সিট পাবে, কিন্তু সেই নির্বাচনটাকে বহির্বিশ্ব থেকে স্বীকৃতি দিবে। এইরকম একটা স্বীকৃতি নেওয়ার জন্য বিএনপি এখন আওয়ামী লীগকে নির্বাচনে হয়তো বা চাচ্ছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু এই বিষয়ে বিএনপির স্পষ্ট অবস্থান নেওয়াটা এই দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিএনপি বৃহৎ একটা দল, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। আমরা চাই বিএনপি একটা ভারতের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিক এবং আওয়ামী লীগ এবং আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের ব্যাপারে তাদের অবস্থানটা জানান দিক। এবং সামনের নির্বাচন আওয়ামী লীগ আসবে কি আসবে না, সেই ব্যাপারেও বিএনপির অবস্থান জানানো দরকার। এবং এই সব বিষয় যদি বিএনপি খোলাসা না করতে পারে, তাহলে দেশে তাদের যে গ্রহণযোগ্যতা, দেশের মানুষের মধ্যে এক ধরনের ভুল বার্তা যাবে। এবং বিভিন্নভাবে তাদেরকে যেভাবে বিভিন্ন বয়ানের মাধ্যমে তাদেরকে একটা সাইড করার একটা চেষ্টা করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগ নাই, এখন বিএনপিকে যদি সরানো যায় -2 ফর্মুলার মাধ্যমে, এখন একটা দল ক্ষমতায় আসবে, সেই ভয়টা বিএনপির মধ্যে আছে। এবং আমি মনে করি বিএনপিকে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত এবং সেই অবস্থান ধরে রাখা উচিত। আর তা না হলে দিন দিন বিভিন্নভাবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রত্যাখ্যাত হতে থাকবে। এতে বিএনপির জন্য ক্ষতি হবে। কারণ বিএনপি যে জুজুর ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে এই নির্বাচন বৈধতা পাবে না, বা এই নির্বাচনে জামাত বা অন্যান্য দলকে আওয়ামী লীগ ভোট দিয়ে জিতিয়ে দিবে, এই বিষয়টা একটা তাদের জুজুর ভয় বলে আমার মনে হচ্ছে। এই জন্য বিএনপিকে অবশ্যই তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি চাই বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে সুন্দরভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসুক, সমস্যা নেই। তারা তাদের অবস্থান পরিষ্কার করে আসতে হবে। এবং তারা ঘোষণা দিয়েছে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এবং এবং জাতীয় সরকার গঠন করবে। সেই বিষয়টা হলে, বাংলাদেশে সংস্কার হলে, তাহলে বিএনপি ক্ষমতায় আসলেও সাধারণ মানুষের কোনো সমস্যা থাকবে না। এই জন্য বিএনপিকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।